হিন্দু পরিবারে জন্ম নিয়েও ছোটবেলা থেকে যেভাবে মুসলিম হয়ে বড় হয়েছি, এখানে আমি কোনো ধর্মকে ছোট করছি না বা কোনো ধর্ম নিয়ে কথা বলছি না। এখানে শুধু আমি আমার জীবনের কাহিনীটা শেয়ার করতে এসেছি। আমি জন্মাবার আগে আমার আরও বড় 3 বোন ছিল। তারপর আমরা টুইন 2 বোন জন্ম নিলাম। আমরা মোট 5 বোন হলাম। 5 বোন আর বাবা মাকে নিয়ে মোট 7 জনের পরিবারে বাকি 6 জনের ঠাঁই হলেও ঠাঁই হলো না আমার। ভাগ্যের নির্মম পরিহাসে আমি হেরে গেলাম। এখানে শুধু আমি ভাগ্যের দোষ দিব না, আমার বাবার নির্দয়তার ফল আমাকেই ভোগ করতে হয়েছে। আমাদের পরিবারটা বেশ আভিজাতিক একটা পরিবার। টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই। তাই বাবার খুব চিন্তা ছিল সে মারা যাওয়ার পরে কে দেখবে তার এই সয় সম্পত্তি, কে ভোগ করবে এই অর্থ সম্পদ। তাই তার ছেলে সন্তানের খুব আশা ছিল। পরপর 3টা মেয়ে সন্তান হওয়াতে সে মায়ের উপর ভীষণ রেগে থাকতো। তারপরে যখন আমরা হলাম তখন বাবা জানতো যে একটা ছেলে একটা মেয়ে হবে। যখন আমরা 2 বোন জন্মালাম তখন বাবাকে বলা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে হয়েছে এবং ছেলে বাচ্চাটা মারা গিয়েছে, মেয়েটা শুধু বেঁচে আছে। বাবা অনেকবার ছেলের মুখ দেখতে চেয়েছিলেন, কিন্তু তার আত্মীয় স্বজনরা সবাই বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। কারণ এত বছর পর বাবার মনের আশা পূরণ হয়েছে, তারপরেও ছেলেটা মারা গিয়েছে। এই শোকে বাবা অনেক ভেঙে পড়েছিলেন, সেই জন্য বাবাকে আর মুখ দেখতে দেওয়া হয়নি। আর তাছাড়া আমাদের আত্মীয় স্বজন যেখানে যে আছে সবাই জানতো বাবা ছাড়া যে 2টা মেয়ে হবে। শুধু আমার বাবাই জানতো একটা ছেলে একটা মেয়ে হবে। আর এটা জানানোর পিছনের আসলে একটা কারণ হচ্ছে আমার মায়ের সংসারটা বাঁচানোর জন্য। আর সেই মুহূর্তে আমার পরিবার আমাকে নিয়ে বেশ বিপদেই ছিল। ওই মুহূর্তে কাকে দিবে আমাকে? সদ্য জন্মানো একটা শিশুকে কার হাতে তুলে দিবে, কার ভরসায় তুলে দিবে? কোনো আত্মীয় স্বজনও তো রাখতে পারছিল না, কারণ আমার বাবা এক সময় না এক সময় জেনে যাবে আমি তার সন্তান। সেই ভয়ে কোনো আত্মীয় আমাকে নিতে চাচ্ছিল না। আর নিবেই বা কিভাবে? আমার আর আমার যমজ বোনের চেহারা একদম একরকমই হয়েছে। আমরা 2 বোন একই রকম। যদি কোনো আত্মীয় স্বজন নেয় তাহলে তো আমরা একরকম হয়েই বেড়ে উঠতাম। তখন ঠিকই আমার বাবা সত্যিটা জেনে যেত। সেই ভয়ে কোনো রিলেটিভও নিতে চাচ্ছিল না। ওই সময় ওই হসপিটালে থাকা একটা মুসলিম পরিবার আমার সম্পর্কে সব কিছু জানতে পারে। তার খুব কাছের একজন রিলেটিভের কোনো বাবু ছিল না, তাই তারা আমার পরিবারের সাথে কথা বলে আমাকে নেওয়ার জন্য, এবং আমার পরিবার খুব সহজেই খুব হাসি মুখেই আমাকে তাদের হাতে তুলে দিল। আমার জন্মদাত্রী মা যে আমাকে গর্ভে ধারণ করেছেন তিনি খুব সহজেই আমাকে অন্যের হাতে তুলে দিলেন। একবারও চিন্তা করলেন না আমি কিভাবে বেঁচে থাকব, কিভাবে ভালো থাকব, আমি আদৌ বেঁচে থাকব কিনা, সুস্থ থাকব কিনা। ছোটবেলা থেকে খুব আদর যত্ন করে আব্বু আম্মু আমাকে বড় করেছেন। অনেক সুখী পরিবার আমাদের। আমাকে ঘিরে আমার আব্বু আম্মুর যত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব কিছু। আমি ছিলাম তাদের মাথার মুকুট, চোখের মণি, এটা বললেও কম হয়ে যায়। তারা আমাকে এমনভাবে মানুষ করেছেন, আমার কোনোদিন কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখেনি আমার আম্মু আব্বু। আম্মু আব্বুর কাছে যদি আকাশের চাঁদটাও চাইতাম তাও হয়তো আম্মু আব্বু এনে দিত, নিজেদের যতই কষ্ট হোক না কেন। আমার হাসি আনন্দই আমার আম্মু আব্বুর হাসি আনন্দ, আমার কষ্টটা মানে তাদের কষ্ট। এভাবেই বেড়ে উঠেছি আমি এত বছর ধরে। হঠাৎ একদিন দেখলাম আমাদের গেস্ট রুমে 2 জন মানুষ বসে আছেন। একজন বেশ সুন্দরী মহিলা, আরেকজন পুরুষ মানুষ। আমি আড়াল থেকে ওনাদেরকে দেখে আম্মুকে যে জিজ্ঞেস করলাম আম্মু ওনারা কারা? আম্মু বলল আমাদের এক রিলেটিভ এসেছে। কিন্তু মহিলার হাতে শাখা এবং কপালে সিঁদুর দেখে আমি খানিকটা অবাক হয়েছি। এ আবার কেমন রিলেটিভ? আমি তো এরকম রিলেটিভ আগে কোনোদিনও দেখিনি। আশেপাশে হিন্দু প্রতিবেশী সব আন্টিদেরকেই আমি চিনি, তারাও মাঝে মাঝে আম্মুর কাছে আসে, আম্মুও তাদের বাসায় যায়। আর যে কোনো আত্মীয় আসলে আম্মু তাদেরকে এভাবেই পরিচয় করিয়ে দে, তোমার খালামণি বা তোমার ফুপি বা তোমার চাচি বা প্রতিবেশী কোনো আন্টি। কিন্তু সেদিন আম্মু শুধু রিলেটিভ বলেই চুপ হয়ে গেল। আম্মুর কথায় আমি বেশ অবাক হয়েছি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার ধারণা মতে হিন্দু আর মুসলিম কখনো রিলেটিভ হতে পারে নাকি? এটাও কি সম্ভব? বা ইনি যদি আমাদের রিলেটিভই হয়, কই আগে তো কোনোদিন দেখিনি। এত বছর বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি বিভিন্ন আত্মীয়দের, সেখানেও তো ওনাকে দেখিনি। হঠাৎ করে উনি এলেন আর আম্মু বলছে রিলেটিভ। আসলে কি আমার আম্মু একটু রাগী, মাঝে মাঝে আমাকে অনেক বকা দেন বিভিন্ন জিনিস নিয়ে, তাই আম্মুকেও আমি আবার অনেক ভয় পাই। সেজন্য বারবার কিছু যে জিজ্ঞেসও করতে পারছি না। আম্মু জাস্ট রান্নাঘরে ওনাদের জন্য নাস্তা রেডি করছে আর আমাকে জাস্ট এই কথাটাই বলে দিল। বাট আমার মনে তো কনফিউজড থেকেই গেল, কেমন রিলেটিভ এটা কখন আমি জানতে পারবো পুরো কাহিনী? এটা ভেবে ভেবে আমার রুমের এ মাথা আর ও মাথা পাইচারি করছিলাম। আর মাঝে মাঝে আম্মু কিচেনে নাস্তা রেডি করছে, আম্মুর পেছনে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর আম্মু আমার সাথে সেভাবে কোনো কথা বলছে না, আম্মু আম্মুর কাজ করে যাচ্ছে। তারপর আম্মু চুপচাপ নাস্তা রেডি করে তাদেরকে দিতে গেল। অন্য
সময় যদি বাসায় গেস্ট আসে আম্মু আমাকে বলে ধরো তুমি নাস্তা নিয়ে যাও বা আমাকে নাস্তা দিতে হেল্প করো, বাট আজকে আম্মু আমাকে কিছুই বলছে না। আম্মু আম্মুর মতো করেই সব কিছু করছে একা একা। আম্মু একাই নাস্তা দিয়ে দিল, এমনকি আম্মু আমাকে তাদের সাথে পরিচয় করানোর জন্য একবার ডাকলো না। তাদেরকে নাস্তা দেওয়ার কিছুক্ষণ পরে দেখলাম খালামণি বাসায় এসেছে। আমি খালামণিকে দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। ভাবলাম যাক, এবার খালামণির কাছে একটু জিজ্ঞেস করব যে আসলে কি হয়েছে, এনারা কারা, এরা কেমন রিলেটিভ। আম্মুর কাছে তো জিজ্ঞেস করতে পারছি না, আম্মু কোনো কথাই বলছে না। তারপর শুনলাম আম্মু খালামণিকে ফোন দিয়ে আসতে বলেছে। খালামণির বাসা আবার আমাদের বাসা থেকে খুব কাছে। খালামণি আবার আমাকে অনেক আদর করে, আর আমিও খালামণির সাথে অনেক ফ্রি। আমি সবকিছুই খালামণির সাথে শেয়ার করি। দেখলাম খালামণি আম্মুর সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলছিলেন। তারপর কথা বলার শেষে খালামণি আমাকে নিয়ে আমার রুমে গেলেন, বললেন বস এখানে, তোর সাথে আমার কিছু কথা আছে। আমিও খুব কিউরিসিটি নিয়ে খালামণির সব কথা শুনছিলাম। তারপর খালামণি যখন বললেন তুমি এখন বেশ বড় হয়েছো, তাই তোমারও কিছু কথা জানার দরকার। এটা বলে যখন আমাকে বললেন যে ওই যে হিন্দু ভদ্র মহিলা উনি তোমার মা, আর তার সাথে যে লোকটা এসেছেন উনি তোমার মামা। কথাটা বলে খালামণি যখন আমাকে পুরো ঘটনাটা বলল, তখন আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গিয়েছিল। মনে হয়েছিল কিছুক্ষণের জন্য হয়তো আমি বেঁচে নেই। আমি কোথায় আছি আমি জানি না, আমি কি করছি তাও আমি জানি না, আসলে আমি কে সেটাও আমি জানি না। এত বছর ধরে আমি যাদেরকে বাবা মা বলে জেনে এসেছি আর যারা আমাকে পৃথিবী বলে জেনেছে, আসলে সব কিছুই কি মিথ্যা? একটা মুহূর্তের জন্য আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েছিল। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম, শুধু আন্টির মুখের দিকে তাকিয়েছিলাম। আন্টি আমাকে বললেন ওনারা তোমাকে দেখতে এসেছে, তাদের সামনে একবার চলো, ওনারা তোমাকে দেখতে চায়, তুমি তাদের মেয়ে, কেমন আছো, কত বড় হয়েছো। অবশ্য তোমার সাথে যে বোনটা আছে সেও তোমার মতোই হয়েছে, তাই তোমার মা একবার দেখতে চায়। তোমরা ছোটবেলায় তো একদম দেখতে একই রকম ছিলে, বড় হয়েও কি সেম তাই হয়েছো? সেটাই দেখার জন্য তোমার মা সবাইকে লুকিয়ে তোমাকে দেখতে এসেছে। তোমার মা নাকি তোমার জন্য অনেক কাঁদে, তোমাকে খুব মিস করে, কিন্তু তার কিছুই করার নাই, তাই সে কিছুই করতে পারে না। তাই এত বছর পর তোমার খোঁজ খবর নিতে আজকে সে চলে এসেছে, নিজের মনকে আর মানাতে না পেরে। খালামণির কথা শুনে আমার চোখ থেকে শুধু অঝরে পানি ঝরছিল। আমি বুঝতে পারছিলাম না এটা কিসের কান্না, অভিমানের, রাগের নাকি দুঃখের। আসলে আমার কিসের জন্য কাঁদা উচিত আমি সেটাই বুঝতে পারছিলাম না। এত বছর পর এরকম একটা সত্যির মুখোমুখি হব, সেটা আমি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি যে আমার সাথেও এমন কিছু হতে পারে। আমি যে ঘটনাগুলো সবসময় টিভিতে দেখে এসেছি, নাটকে বা সিনেমায়, সেটা যে আমার জীবনেরই একটা ঘটনা, সেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। মানুষের জীবনগত বৈচিত্র্যময়, সেদিন আমি বুঝলাম। আসলে আমরা পর্দায় যেটা দেখি সেটার অনেক কিছুই হয়তো বাস্তব জীবনের গল্প থেকেই নিয়ে বানানো। আম্মুর আর খালামণির অনেক জোরাজুরির পর ফাইনালি আমি তাদের সামনে যেতে রাজি হয়েছি, কিন্তু খুব কম সময়ের জন্য। আমি শর্ত দিয়ে গিয়েছিলাম আমি কিন্তু ওখানে যেয়ে বেশিক্ষণ থাকতে পারবো না। যেতেই ভদ্রমহিলাকে চোখে পড়লেন, বেশ সুন্দরী দেখতে ভদ্রমহিলা। বেশ সুন্দরী বললে ভুল হবে, অনেক বেশি সুন্দরী ভদ্রমহিলা। হাতে অনেকগুলো স্বর্ণের চুড়ির সাথে শাখা পলা পরা, আর মাথা ভর্তি একদম লাল টুকটুকে সিঁদুর। দেখতে বেশ সুন্দর লাগছিল মহিলাকে, বেশ স্মার্ট এবং পরিপাটি একজন মহিলা। দেখেই মনে হচ্ছিল বেশ শৌখিন, সম্ভ্রান্ত এবং আভিজাত্যিক পরিবার থেকেই এসেছেন। সে আমার দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন, তখন তার চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছিল, আর এদিক থেকে আমার চোখ তো ফুলেই গিয়েছে। আমি আসলে কি বলবো বুঝতে পারছিলাম না। পাশের ভদ্রলোকও দেখি আমার দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছেন, কিন্তু দুজনকে দেখেই মনে হলো বেশ অবাক হয়েছেন। আর এই অবাক হওয়ার কারণটা একটু পরেই জানতে পারলাম। শুনলাম আমার টুইন বোনটাও নাকি আমার কার্বন কপি হয়েছে। শুধু ছোটবেলায় না, বড় হয়েও আমাদের সব কিছুর মিল। আমাদের চুল, আমাদের নাক, মুখ, চোখ সব কিছুই নাকি একই রকম হয়েছে। আমাদের দুজনকে নাকি পাল্টানোও যাবে। তাদের মুখে এই কথা শুনে অন্য কাউকে না, বিশ্বাস করেন আমার শুধু ওকেই দেখতে ইচ্ছা করছিল। একবারের জন্য মনে হচ্ছিল ওকে যদি একটু দেখতে পেতাম। কিসের এক অদ্ভুত টান আমি জানি না, কিন্তু আমার ভীষণ দেখতে ইচ্ছা করছিল তাকে। যাই হোক, কিছুক্ষণ পর আমি রুম থেকে বের হয়ে চলে এলাম। সবাই চাচ্ছিল আমি আর কিছুক্ষণ রুমে থাকি, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না ওই রুমে কিছুক্ষণ থাকা। যে কারণে আমি তাড়াতাড়ি বের হয়ে আমার রুমে চলে গেলাম, নিজের মতো করে একটু থাকার জন্য, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। ওই রুমটাতে দাঁড়িয়ে আমার নিঃশ্বাসটা কেমন বন্ধ হয়ে আসছিল। শুধু রুমে এসে চুপ করে বসে ভাবলাম, আমার গর্ভধারিণী মাকে আমি আমার চোখের সামনে দেখলাম, কিন্তু আমার খারাপ লাগছে না কষ্ট হচ্ছে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আজ আরও একটা সত্যিই আমি জানলাম, এতদিন যাকে আমি আমার মা হিসেবে জেনে এসেছি সে আসলেই আমার মা, কিন্তু আমার গর্ভধারিণী না।
আমার দুইটা মা, আমার গর্ভধারিণী একজন, আমার মা একজন। এর ভিতরে বেস্ট কেক যদি কাউকে বেছে নিতে বলা হয়, আমি কাকে বেছে নিব? অবশ্যই আমি আমার আম্মুকেই বেছে নিব। গর্ভে ধারণ করলেই শুধু মা হওয়া যায় না। আর আমার মনে একটা প্রশ্ন ছিল, ভীষণ অভিমান থেকে নাকি অভিযোগ থেকে নাকি রাগ থেকে আমি জানি না, একটা প্রশ্নই আমার মনে ছিল, আমার গর্ভধারিণী যদি আমাকে একটু মিস করতেন তাহলে এতগুলো বছরে কেন উনি আমাকে একবারও দেখতে এলেন না? তাহলে আমি বুঝতাম সব পরিস্থিতি তার দিকে ছিল না। কিন্তু আজকে এত বছর পরে সে যখন লুকিয়ে দেখা করতে আসতে পেরেছে, সে এতগুলো বছরে কি একটি বারও দেখা করতে আসতে পারেনি? তাহলে আজকে কিভাবে এসেছে? যাই হোক, নিজের মনকে অনেক কিছু বলেই শান্ত করার চেষ্টা করছিলাম। শান্ত হতে পেরেছি কিনা জানি না, তবে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আমার পৃথিবী নিয়ে অনেক ভালো আছি। এই পৃথিবীতে আমি অনেক সুখী একজন মানুষ। জীবনে কি হারিয়েছি আমি তা জানি না, তবে যা পেয়েছি তা আমি পাওয়ার যোগ্য কিনা সেটাও আমি জানি না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। পৃথিবীতে সবার ভাগ্যই এমন সৌভাগ্যময় হয় না। আমি যতটা সৌভাগ্যবতী নিজেকে মনে করি। ঠিক এই গল্পটাই অনেক বছর আগে আমি আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে শুনেছিলাম। সেদিন আমারও মাথায় আকাশ ভেঙে পড়েছিল, যাকে এত কাছ থেকে জানি, এত কাছ থেকে চিনি, তার জীবনের এরকম একটা কাহিনী শুনবো আমিও কোনোদিন কল্পনাই করতে পারিনি। যাই হোক, আসলে গল্পটা আমি ভীষণ ছোট করে বলেছি। এটা যদি আমি বড় করে বলতে যাই তাহলে একটা, দুইটা বা তিনটা ভিডিওতে আমার পক্ষে সম্ভব না বলা। পরেও তার মা অনেকবার এসেছিলেন, কিন্তু সে আর তার সামনে যায়নি। বলেছে, যার কাছে আমি মৃত তাদের কাছে আমি মৃতই থাকতে চাই, আর যার কাছে আমি পৃথিবী তার পৃথিবী হয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই। এটা একটা মেয়ের জীবনের বাস্তব কাহিনী। নাম জানাতে অনিচ্ছুক, তাই আমি তার নামটা স্কিপ করে যাচ্ছি। আপনারাও যদি আপনাদের জীবনের কোনো গল্প শেয়ার করতে চান তাহলে আমার ইনবক্সে অবশ্যই মেসেজ করে পাঠাবেন। আমি চেষ্টা করব আপনাদের গল্পটাও এভাবে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।